ওয়েলকাম বন্ধুরা। তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার ঘটলো। রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 23 জানুয়ারি থেকে, এবং এটা February 22, 2025 পর্যন্ত চলবে। তো তোমরা চেষ্টা করবে যে শেষ সপ্তাহের আগে ফর্মটা ফিল আপ করে নেওয়ার। যেহেতু শেষ সপ্তাহে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রাশ থাকে, সে কারণে ট্রাফিক এত বেশি হওয়ার ফলে সার্ভার অনেক সময় ডাউন হয়ে যায়, তো ফর্ম ফিল আপে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তো তোমরা চেষ্টা করবে যে প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ বাদ দিয়ে তার মাঝখানে ফর্ম ফিল আপ করবো, দেখবো আরামসে হয়ে যাবে, ওই সময় ট্রাফিকটা কম থাকে। ওকে, দেখা যাক তাহলে ফর্মে আমাদের কি কি আহ, উম, থাকছে। তাহলে এই হলো আমাদের নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন এটা। Okay, দেখো, তাহলে আমাদের 28/12/2024 ডিসেম্বরে এসেছিল একটা ইন্ডিকেটিভ নোটিশ। তাহলে পাবলিকেশন হলো 22 তারিখে, এবং 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ওকে, আর পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ, তোমরা কিন্তু তার আগে করে ফেলবে। এবং নোটিফিকেশনের একটা ডেট পাবে যে 25 তারিখ থেকে 25শে ফেব্রুয়ারি, ফর্ম ফিল আপ হওয়ার 2-3 দিন পর থেকে। সরি, 25শে ফেব্রুয়ারি 2023 থেকে তোমাকে 2025 থেকে তোমাকে 6ই মার্চ পর্যন্ত এটা মডিফিকেশন করার একটা সুযোগ পাবে। কেউ যদি ফর্মে ভুল টুল করে থাকো, সেক্ষেত্রে শুধরানোর একটা সুযোগ পাবে। তবে শুধরানোর জন্য তোমাদের আবার এক্সট্রা করে 250 টাকা করে ফিস দিতে হবে, এক্সট্রা করে। মডিফিকেশন ফিস যেটাকে বলে। এনিওয়ে, তো তোমার চেষ্টা করবে প্রথমে যাতে ভুল ত্রুটি টাকে ভালোভাবে স্ক্রুটিনি করে ফর্মটা সাবমিট করা, যাতে পরবর্তীকালে আর কোনো চিন্তা না থাকে। ওকে, দেখো, এইবার তুলনামূলকভাবে গতবারের তুলনায় পোস্ট অনেকটাই কম এসছে, প্রায় 3 ভাগের 1 ভাগ বলতে পারো। মাত্র 32,438টা পোস্ট এসছে, যেখানে গত বছর প্রায় 1,06,000 কাছাকাছি পোস্ট ছিল, ভ্যাকান্সি ছিল। তো তবুও এবার তো শুনছি যে যা শোনা যাচ্ছে যে রেলওয়ে প্রতি বছর গ্রুপ ডির ভ্যাকান্সি বের করবে, সেজন্য নাকি প্রত্যেকটা পোস্ট, যেমন তোমার আরপিএফ, ইউএলপি, তোমার টেকনিশিয়ান, তোমার টেক থার্ড, এইসব পোস্টগুলোও ভ্যাকান্সি তুলনামূলকভাবে কম এসছে। এনটিপিসি, এগুলো ভ্যাকান্সিও অন্য বারের তুলনায় কমই এসছে, যেহেতু একটা প্রচেষ্টা আছে যে প্রতি বছর নোটিফিকেশন বের করে ফর্ম করে। তো দেখো, এই বছর যেহেতু কোভিড প্যান্ডেমিক গেছে, এই আগের তোমার রিক্রুটমেন্ট আর এই রিক্রুটমেন্টের মাঝখানে, তাই সেই জন্য রেলওয়ে দেখছি এবছর আমাদের বয়সেও কিছুটা ছাড় দিয়েছে। গত বছর, যেমন আগে কেমন ছিল, 18 থেকে 33, 18 থেকে 33 যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ছিল বয়সের তোমার বা 18 বছর থেকে 33 বছর, কিন্তু সেটাকেই এখন 3 বছর আরো বৃদ্ধি করে 36 করে দিয়েছে। তার মানে এখন কত বয়সে, এখন পড়েছে 18 থেকে 36। কত বয়সে, 18 থেকে 36। আর এসসি এসটি ক্যান্ডিডেট তো তাদের ক্যাটাগরির জন্য 5 বছর করে ছাড় পায় বয়সে, আগেও পেতো, এখনো সেটা পাবে। মানে 36-এ পড়ে, তার মানে তারা 41 বছর পর্যন্ত, যারা এসসি এসটি আছে তারা আপ টু 41 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবার ফর্ম ফিল আপের জন্য জেনারেলদের জেনারেলদের ফিস রাখা হবে একই রকম, গতবার যেমন ছিল 500 টাকা। এবং এসসি এসটি যারা আছে, বা শুধু জেনারেল না, জেনারেল ওবিসি, এদের জন্য ফিস রাখা হয়েছে 500 টাকা। এখানে ইডাব্লিউএস ও পড়বে 500 টাকার মধ্যে, কিন্তু এসসি এসটি কমিউনিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তোমার ফিস পড়বে 250 টাকা। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, এইবারে আমরা দেখতে পেলাম যারা নন আইটিআই, যাদের আইটিআই করা নেই, তারাও খুব ভালো একটা সুযোগ পাচ্ছ, কারণ এর পরবর্তীকালে হয়তো আর নন আইটিআই দের চান্স নাও পেতে পারে। কিন্তু এইবারই তোমরা ধরে নেবে যে গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে শেষ তোমরা আইটিআই ছাড়াও তোমার চাকরি পাওয়ার একটা সুযোগ পাবে। না হলে দেখো, নন আইটিআই পোস্ট খুব কম, খুব কম। যেমন স্টোরের কিছু পোস্ট আছে, ডিপোতে, ডিপো স্টোরে, যেগুলো তোমার আইটিআই প্রয়োজন নেই। আর আছে তোমার হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টগুলো তোমার নন আইটিআই, তাহলে পরবর্তীকালে যদি পুরোটা আইটিআই করে দেয়, টেকনিক্যাল করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই দুটো পোস্টে থাকবে, যেক্ষেত্রে ভ্যাকান্সি খুবই কম থাকে। সেই জন্য এইবার সুযোগটা তোমরা কিন্তু হাতছাড়া করো না।
আর থাকে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো A2 থেকে C1 পর্যন্ত এখানটায় নেওয়া হয়। এবার কারো যদি আইসাইট খুব ভালো থাকে, সে যদি A1 হয় নর্মালি, তাকেও A2 দেওয়া হবে, কারণ এখানে A2 এর উপরে কিছু দেওয়া হয় না, আর C1 এর নিচে কিছু দেওয়া হয় না, মানে C2 মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে নেই। তাহলে A2 তারাই পাবে যাদের আইসাইট খুব ভালো এবং বাকি ওভারঅল তারা ফিট থাকবে শারীরিক দিক থেকে, তারা A2 পাবে। এবং A2 পেলে, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 হলে তোমাদের যে সব থেকে ভালো পোস্ট যেটা বলা হয় ইসের জন্য, প্রমোশনের দিক থেকে, সেটা হচ্ছে পয়েন্টসম্যান। এই পয়েন্টসম্যান কোর্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পেতে পারো। এই পয়েন্টসম্যান পোস্টটা তোমরা 1 নম্বর চয়েসে রাখতে পারো, এবং এই পোস্টটা খুবই ভালো। এর থেকে 3-4 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে তোমরা ALP, তোমরা স্টেশন মাস্টার, তোমরা কোস্ট গার্ড, যেটা এখন ট্রেন ম্যানেজার বলা হয় কোস্ট গার্ডকে, তো এই পোস্টগুলো জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে পরীক্ষা দিতে। এবং LDC GDC তে ভালো ভ্যাকান্সি আসে, এবং LDC তো পয়েন্টসম্যানদের জন্যই এই পোস্টগুলোকে রাখা হয়, কারণ পয়েন্টসম্যানদের যেহেতু A2 থাকে আগেই, এবং ALP ছাড়া SM, কোস্ট গার্ড এগুলোতে যেমন মেডিকেল স্ট্যান্ডার্ড A2 লাগে, সেক্ষেত্রে পয়েন্টসম্যানদের খুবই সুবিধা যারা এই পোস্টগুলোতে পরবর্তীকালে যেতে চায়। তো সেক্ষেত্রে যাদের A2 মেডিকেল স্ট্যান্ডার্ড, যাদের চোখে চশমা নেই বিশেষ করে, তারা চেষ্টা করবে যে পয়েন্টসম্যানটাই 1 নম্বরে রাখার। আর যাদের চোখে হালকা পাওয়ার আছে, তারা ধরো A3 পাবে। A3 পেলে যেমন TC আছে, টিকিট কালেক্টর বা টিকিট ক্লার্ক, সেই পোস্টটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটাও একটা ভালো পোস্ট। সেক্ষেত্রে পরবর্তীকালে অ্যাকচুয়ালি এই TC-টা এতে নেই, গ্রুপ ডিতে নেই। TC-টা প্রমোশন পেয়ে তোমার যেতে পারো গ্রুপ ডি থেকে। সেক্ষেত্রে তোমার AT স্ট্যান্ডার্ড লাগবে, যেমন GDC পরীক্ষা আছে, যেমন GDCE পরীক্ষা আছে। এই GDC পরীক্ষা দিয়ে তোমরা টিসির জন্য এলিজিবল হতে পারো যদি তোমাদের A3 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে। তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। এক্ষেত্রে যাদের চশমার পাওয়ার, তোমার চশমার সিলিন্ড্রিক্যাল পাওয়ার এবং তোমার নর্মাল পাওয়ার, অপটিক্যাল পাওয়ার দুটো মিলিয়ে যদি 2 ডায়োপ্টারের উপরে থাকে, 2 ডায়োপ্টারের উপরে যদি থাকে, বেশি থাকে, 2 ডায়োপ্টারের যদি বেশি হয়, তারা তারা তাহলে কি পাবে, B1 পাবে। এবং B1 পেলে তোমাদের যেমন অন্যান্য যে পোস্টগুলো আছে পয়েন্টসম্যান ছাড়া, অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য তোমার এলিজিবল হয়ে যাবে। তারপর আসবে B2, C1 এবং C2। সাধারণত C2-র জন্য তেমন কোনো পোস্ট গ্রুপ ডিতে থাকে না, একমাত্র হসপিটাল অ্যাটেন্ডেন্ট ছাড়া। তো মোটামুটি সবাইকেই C1 পর্যন্ত দিয়ে দেওয়া হয়। খুবই কম ক্যান্ডিডেটস থাকে যারা C2 পায়। সেক্ষেত্রে কারো যদি একটু চোখের খুবই সমস্যা থাকে, লো ভিশন থাকে, সেক্ষেত্রে তাদেরই দেওয়া হয়। যারা নর্মাল, তারা মোটামুটি তোমার A2 থেকে C1 এর মধ্যেই থাকবে। আর হচ্ছে কালার ব্লাইন্ড, ওকে, যারা কালার ব্লাইন্ড আছো, তাদের জন্য বলি, তাদেরকে C1 মেডিকেল দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে C1 মেডিকেলেও ভালো ভালো পোস্ট আছে, যেমন তোমরা ওয়ার্কশপের পোস্ট পেতে পারো। ওয়ার্কশপ, যাদের কালার ব্লাইন্ড, তারা তাহলে 1 নম্বরে ওয়ার্কশপ রাখতে পারো। তারপরে তোমরা স্টোর ডিপো রাখতে পারো, বা ডিপো স্টোর, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এই পোস্টগুলো তোমরা প্রিফারেন্সে উপরের দিকে রাখবে। ওকে, তাহলে পরবর্তীকালে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে পোস্ট প্রিফারেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতবার এমন হয়েছে যে অনেকে পোস্ট প্রিফারেন্স ঠিক মতো চুজ করা হয়নি, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তাদের পরবর্তীকালে মেলেনি বলে তারা এই পোস্টগুলো অ্যাপ্লাই করা ছিল না। তাদের হয়তো অনেকে পয়েন্টসম্যান করা ছিল, অন্য কিছু করা ছিল, পরবর্তীকালে তাহলে কি হয় যে চাকরিটা তাদের হয় না শেষ পর্যন্ত, যেহেতু পোস্ট প্রিফারেন্সে তারা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। তো পোস্ট প্রিফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মন দিয়ে একটু ভাবনা চিন্তা করে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবে, এবং নিজের মেডিকেল স্ট্যান্ডার্ড নিজেরা বুঝবে, কারণ চশমা থাকলে মনে করবে তারা A2 পাচ্ছ না। ওকে, তো তারা সেই ক্ষেত্রে পয়েন্টসম্যানটাকে আর উপরে রাখবে না, কারণ পয়েন্টসম্যান তারা পাবে না। তার নিচের দিকে যে পোস্টগুলো আছে, যেমন ওয়ার্কশপের পোস্ট, স্টোরের পোস্ট, হসপিটালের পোস্ট, এগুলো তোমরা উপরের দিকে রাখতে পারো তোমাদের পছন্দ মতো। তাহলে রিক্রুটমেন্ট প্রসেস কেমন হবে? রিক্রুটমেন্ট প্রসেসের মতো থাকবে, প্রথমে CBT থাকবে, কম্পিউটার বেসড টেস্ট। তারপরে তোমাদের হবে PET, যারা যারা CBT পাস করবে তাদের PET তে ডাকা হবে। তারপরে থাকবে তোমাদের DV, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে থাকবে মেডিকেল এক্সামিনেশন। এই মেডিকেলে তোমাদের 1:1 কিন্তু ডাকা হবে, মানে যে কটা সিট সে কটা
ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। তাহলে যারা মেডিকেলে চান্স পাচ্ছ তারা কিন্তু ধরে নিতে পারে যে তোমাদের চাকরিটা হয়ে যাচ্ছে। ওকে। এবার সিলেবাস কেমন, সিলেবাস বলতে নাম্বার ডিভিশন কেমন, যেমন 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের মধ্যে তোমাদের 30 নম্বরই থাকবে রিজনিং থেকে, 30 নম্বর রিজনিং। তো রিজনিংটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। 30 নম্বর রিজনিং থাকবে, 25 নম্বর থাকবে ম্যাথ থেকে, 20 থাকবে সায়েন্স, এবং বাকি 20 থাকবে, সরি, বাকি 25 থাকবে তোমাদের হচ্ছে, বাকি 20 থাকবে তোমাদের জিকে এবং সিএ তে। বাকি 20 থাকবে জিকে সিএ। জিকে মানে জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে জেনারেল সাবজেক্ট যা যা আছে, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো মিলিয়ে থাকবে 20। আর 25 থাকবে তোমাদের সায়েন্স থেকে। তাহলে 25, এই সায়েন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিলেকশন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে সায়েন্সটা কিন্তু একটা মুখ্য রোল প্লে প্লে করে। তো তোমরা সায়েন্সটা ভালো করে পড়বে, বিশেষ করে বায়োলজি, ফিজিক্স, ওকে, এবং কেমিস্ট্রি, এবং তার সাথে কিন্তু এখন কম্পিউটারটাও যোগ হয়েছে। তো তোমরা এই এই জিনিসগুলো একটুখানি খুব ভালো করে এবং প্র্যাকটিস করবে, পড়বে, ওকে। এবং তার সাথে কারেন্ট রিলেটেড, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও এই টপিকগুলো কিছুটা কভার হয়। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও, যেমন বায়োলজিতে হঠাৎ করে যদি কোনো টেকনোলজি আসে, ফিজিক্স কেমিস্ট্রিতে ক্ষেত্রেও, তো সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিছু কভার হয়। তো সেগুলো কিন্তু তোমরা কভার করে যাবে। তাহলে দেখবে সব প্রশ্নই তোমাদের কমনের মধ্যেই থাকবে এবং সিলেকশন পেতে খুব সুবিধা হবে। আর রিজনিং ম্যাথ, এখানটায় কিন্তু 55 নম্বরের যে রিজনিং ম্যাথ তোমাদের রয়েছে, এই 55 নম্বরের জায়গায় তোমরা কিন্তু কোনোভাবেই যেন 50-এর কম তোমরা না আসে এই জায়গাটা থেকে। কিছু থাকবে খুব লেন্দি প্রসেস, যেগুলো আমাদের পরীক্ষায় হলে যেহেতু সময়টা সীমিত, সেই ক্ষেত্রে সীমিত সময়ের মধ্যে আমাদের কিন্তু এই 55টা কোশ্চেনই ম্যাথ জিআই অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু লেন্দি এবং হয় এরকম যে অনেকটা বড় করতে গেলে 2-3 মিনিট সময় লেগে যেতে পারে বা মাথায় আসছে না, সেক্ষেত্রে সেগুলো ছেড়ে দিতে হয়। সেই জন্য যাই করো, যেন 50-এর নিচে ম্যাথ জিআই থেকে নাম্বার না আসে, কারণ একটা জেনারেল ক্যান্ডিডেট যারা সিলেকশন পায় তারা কিন্তু এখান থেকে 50-এর উপরে স্কোর করে আসে এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা খুব স্কোরিং। তো এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ওকে। আর কোয়ালিফিকেশন তোমরা জানো যে 10th পাস, 10th পাস, বা যদি আইটিআই থাকে 8 পাস আইটিআই, তারাও চান্স পেতে পারো। হ্যাঁ। আর শুধু 10th পাস প্লাস নন আইটিআই তারা চান্স পাবে। এবং যদি অ্যাপ্রেন্টিস করা থাকে কারো আইটিআই করে, তারাও চান্স পাচ্ছে। সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিস করা থাকলে তোমরা 20% রিজার্ভেশন পেয়ে যাবে, যাতে 20% তোমাদের জন্য সিট রিজার্ভ থাকবে। এবং তোমাদের এই 20% সিট রিজার্ভ থাকার জন্য তোমাদের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে হবে না, তাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে। এবার পিইটিতে কি হয়, পিইটিতে হয় তোমাদের ফিমেল আর মেল ক্যান্ডিডেট থাকে। ফিমেল ক্যান্ডিডেটদের তোমার 1000 মিটার রান থাকবে, কিন্তু সময়টা বেশি থাকবে, 5 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। এবং তাদেরকে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটে হেঁটে বা দৌড়ে, তোমরা যেভাবে যেতে পারো, 2 মিনিটে যেতে হবে, মোটামুটি হেঁটে চলে গেলেই হয়ে যায়। আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে, এবং 35 কেজি ওয়েট নিয়ে তাদেরকে 2 মিনিটে 100 মিটার যেতে হবে। এই হচ্ছে তোমাদের পিইটি টেস্ট, ওকে। আর ফিস তোমাদের আগেই বলেছি যে যারা জেনারেল জেনারেল বিলং করো, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস, এদের সবার ক্ষেত্রে কিন্তু ফিস হলো 500 টাকা। আর যারা এসসি এসটি আর হচ্ছে ইবিএস, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, ওকে, এই দুটোকে কিন্তু এক করবে না। ইকোনমিক্যাল উইকার ক্লাস, উইকার সেকশন, আর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, এই দুটোকে কিন্তু এক করবে না, ওকে। এই ক্ষেত্রে এদের ফিস হচ্ছে 250 টাকা। একটা জিনিস খেয়াল করো, এই ইকোনমিক্যাল উইকার সেকশন যেটা রিজার্ভেশনের মধ্যে পড়ে, ওটা রিজার্ভেশনের মধ্যে পড়ছে, কিন্তু এটা কিন্তু কোনো রিজার্ভেশন থাকে না এপিসিতে। অনলি মাত্র তোমাদের ইসে ছাড় পাওয়া যায়, কিছুটা ফিসের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, যেমন 250 টাকা ফিস লাগে। তো এখানেও রিফান্ডেবল আছে, সেগুলো তোমরা সবই জানো। আর একটা জিনিস তোমরা মাথায় রাখো কিন্তু, যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু কখনোই এই ইবিসি অ্যাপ্লাই করবে না, কখনোই ইবিসি হয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না। ইবিসি বললে তোমরা হয়তো ফিসটা কম দেবে, 250 টাকা তোমায় দিতে হবে, কিন্তু পরবর্তীকালে তোমার যদি সেখানে পরীক্ষায় পাস করে যাও, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কিন্তু ইবিসি সার্টিফিকেট চাইবে। বা সেই সময় তোমাদের কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হতে পারে। এমনও হতে পারে যে তোমাদের সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হলো 1.5 মাস 2 মাস 3 মাস। তো সেই 3-4 মাস
পরে তোমরা যখন জয়েন করছো তোমাদের সিনিয়রিটি যে লিস্ট থাকবে প্রমোশনের ক্ষেত্রে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সিনিয়রিটিতে তোমরা পেছনে পড়ে থাকতে পারো। আবার দেখো 3-4 মাস যদি পরে জয়েন করে 3-4 মাসের তোমার যে স্যালারি, সেটাও কিন্তু তোমরা পাবে না, বা ইনক্রিমেন্টের কিন্তু একটা এফেক্ট পড়বে। ওকে, কারণ বছরে একবার ইনক্রিমেন্ট লাগে, একটা জানুয়ারিতে লাগে। যারা জানুয়ারি থেকে জুনের মধ্যে জয়েনিং, তাদের জানুয়ারিতে ইনক্রিমেন্ট লাগবে। আর যাদের জুন থেকে নেক্সট ডিসেম্বরের মধ্যে জয়েনিং, সরি জুন থেকে বলছি, জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে জয়েনিং, তারা জুলাই পাবে, তারা পাবে জুলাই। তাহলে দেখো তোমার কিন্তু 2-3 মাস অনেকটা লস করে দিতে পারে, শুধুমাত্র 250 টাকা বাঁচানোর জন্য তোমরা কিন্তু অনেক টাকা বেশি লোকসানের মুখে পড়তে পারো। তাহলে সেটা কখনোই করবে না। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু বারবার করে বলছি মাথায় রাখতে। ওকে, আর পোস্ট সিলেকশন কিভাবে করবে সেটা তোমাদের আমি আগে বলে দিয়েছি। পোস্ট সিলেকশন তোমরা যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের যেমন, সেটা আগে থেকে বুঝতে পারবে। যারা স্পেকটেকলস ইউজ করো, হ্যাঁ, যারা আমার মতো স্পেকটেকলস ইউজ করো, তারা কিন্তু কখনোই পয়েন্টসম্যানটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে না। হ্যাঁ, ইভেন তোমরা পয়েন্টসম্যানটা পোস্ট ফিল আপ নাও করতে পারো, ওটা তোমাদের প্রিফারেন্সের মধ্যে নাও রাখতে পারো, কারণ পয়েন্টসম্যান তোমাদের হবে না। পয়েন্টসম্যানের জন্য A2 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার হয়। A3-তে তোমাদের থাকে হচ্ছে আহ, তোমাদের ট্রাক মেশিন থাকে, ট্রাক মেশিন, তোমাদের ট্রাক মেশিন পোস্ট আছে। ট্রাক মেশিন এই পোস্টটা এটা থাকে। আর বাকি থাকে V1 এ তোমাদের ট্রাক মেইনটেনার থাকে। এবং তারপরের যে পোস্টগুলো আছে সেগুলো নিচের B2 C1 এগুলো দিয়েই ফিল আপ হয়ে যায়। তো তোমরা কখনোই চিন্তা করবে না যে আমার মেডিকেল স্ট্যান্ডার্ড কম বলে আমি এই পোস্টটা এলিজিবল হবো না, হবো না। কিন্তু সবসময় প্রিফারেন্সটা ঠিক মতো রাখবে, কারণ পোস্ট প্রিফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমার মেরিট লিস্ট তৈরি হবে তখন কিন্তু পোস্ট প্রিফারেন্স দেখে এবং তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখেই কিন্তু তোমার মেরিট লিস্টে তুমি স্থান পাবে কি পাবে না সেটা কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে। সেক্ষেত্রে তোমার কিন্তু কিছুই করার থাকবে না। সেই জন্য প্রথমেই যা করার ভাবনা চিন্তা করে পোস্ট প্রিফারেন্সটা তোমরা সিলেকশন করে নেবে। আমি আরো ভিডিও নিয়ে আসবো কোন পোস্টে কেমন কাজ, তাদের প্রমোশনাল স্কোপ কেমন, সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে আজ এটুকুই থাক। তোমরা কিন্তু সময় মতো ফর্ম ফিল আপ করে নেবে। ওকে, অল দ্য বেস্ট।